আইন ও সালিশ কিন্তু এক বিবৃতিতে আজ বলেছে আশোক মনে করে যে শোক প্রকাশ করা বা না করা যে কোনো বিষয়ে প্রতিবাদ সমর্থন বা মৌনতা এবং মত প্রকাশ এসব নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার দমন করা মানে সংবিধান ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা কেড়ে নিয়ে রাষ্ট্র যদি উদ্দেশ্য প্রণোদিত দমন পীড়নে লিপ্ত হয় তবে তা শুধু অগ্রহণযোগ্য নয়, গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। তারা 15 আগস্টে ধানমন্ডি 32-এ যা ঘটেছে সেসব নিয়ে নানান ধরনের কনসার্নও জানিয়েছে। মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন দেখতে পাচ্ছেন, ট্যাগিং এর কালচার দেখতে পাচ্ছেন। আমরা যেটি বলি আসলে গত 15 আগস্ট যে ব্যাপারটি ঘটেছে ওই জায়গা থেকে আমাদের আহ্বায়ক তিনি স্পষ্ট করে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন শেখ মুজিবুর রহমানের যেই ভূমিকা বাংলাদেশ রাষ্ট্র গঠনে 1971 পূর্ব এবং মুক্তিযুদ্ধ এবং তার সময়কার তার যে ভূমিকা সেই ভূমিকাটাকে আমরা স্বীকার করি, কিন্তু তার 72 পরবর্তী একজন শাসক হিসেবে 72 থেকে 75 সময়কার তার যে শাসনামল সেই শাসনামলকেও কিন্তু আমরা একইভাবে ক্রিটিক করি। এই জায়গা থেকে আমরা যেটি দেখেছি গত 15 বছর শেখ মুজিবুর রহমানের যে দুইটা দিক, একটা তার রাষ্ট্র গঠনের পূর্বে আর একটা তার শাসক হিসেবে, ওই জায়গাটা থেকে আমরা দেখেছি গত 15 বছর তার 72 থেকে 75 পর্যন্ত যে শাসনামল, এই শাসনামল নিয়ে কাউকে কোনো ক্রিটিক করতে দেওয়া হয়নি, তাকে শাসক হিসেবে তাকে মূল্যায়ন করারও সুযোগটি দেওয়া হয়নি। এই জায়গা থেকে আমরা বলছি যে এই জায়গাটিতে আসলে যে টিট ফর ট্যাট রাজনীতিতে আপনি গত 15 বছর আমরা দেখেছি যে জিয়াউর রহমানের তার মাজার ওখানে যাবে মানুষ, সেটাকে সেখানে বাধাগ্রস্ত করেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সেখানে ছাত্রলীগ ধরে ধরে মোবাইল চেক করতেছে যে তারা আসলে জিয়াউর রহমানের ইয়াতে যাচ্ছে কিনা, প্রোগ্রামে যাচ্ছে কিনা। এই জায়গাটা থেকে আমরা আসলে মনে করি যে এটা একটা এটা আপনার একটা গণ অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে একটা একটা ভায়োলেন্স আপনার যেটা হয় গণ অভ্যুত্থান পরবর্তীতে আপনার মানুষের যে র্যাশ, মানুষের যে ক্রোধ, যে ক্ষোভ, সেটা কিন্তু কিছুদিন থাকে। ওই জায়গাটা থেকে আমরা মনে করছি যে এটা ওই ধরনের একটা ক্ষোভ। তবে রাষ্ট্রের নাগরিক অধিকার হিসেবে যার ইচ্ছে সে শোক প্রকাশ করবে, যার ইচ্ছে সে শোক প্রকাশ করবে না। এই জায়গাটি থেকে আমরা আসলে যেটি বলছি যে 15 আগস্ট যেটি ঘটেছে, যেটি আসলে পাপি আপাও বললেন, যেটি আপনিও পরে শোনালেন যে একজন সাংবাদিক বলেছে এটি একটি ওয়েল অর্গানাইজড প্ল্যান। আমি আসলে যেটি দেখেছি এবং যেই যারা আসলে এই যে বাংলাদেশের কালচারাল জগতে যারা আছেন তারা সবাই দেখি যে তারা আসলে বলেছেন আমরা আসলে তো রাজনীতির সাথে জড়িত না, আমরা দেশকে ভালোবাসি এবং এই দেশের স্থপতি হিসেবে শেখ মুজিবুর রহমান আছেন, আমরা তাকে বিনম্র শ্রদ্ধা জানাই। কিন্তু এই জায়গা থেকে আপনি যদি দেখেন এই যারা বিনম্র শ্রদ্ধাটি জানিয়েছে তারা রাজনীতির সাথে যুক্ত না। যেহেতু রাজনীতির সাথে যুক্ত না, তারা বলছে তারা দেশকে ভালোবাসে, দেশের একটি অন্যতম স্থপতি হিসেবে তারা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়েছে। তাদের যদি আপনি সোশ্যাল মিডিয়াতে তাদের প্রোফাইলে যান, গত 17 বছর ধরে কিংবা তাদের বিগত পুরো এন্টায়ার লাইফে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, জিয়াউর রহমানকে নিয়ে তাদের একটা ইভেন সিঙ্গেল পোস্টও তাদের টাইমলাইনে আপনি দেখবেন না। এই রাষ্ট্র গঠনে যে আপনার মাওলানা ভাসানী একটা সিঙ্গেল পোস্টও দেখবেন না। এই রাষ্ট্র গঠনে যে ওসমানী আছে তাদের কারো কোনো দেখবেন না। তো এই জায়গা থেকে আসলে আমরা বলছি যে বাংলাদেশে যে কালচারাল ফেসিজম নামে যে আসলে ট্যাগিংয়ের কথা আপনারা বলেন বা যেটি নাই বলেন, এই ব্যাপারটি আসলে আংশিক তো সত্য। এই জায়গা থেকে আসলে তারা এমনভাবে শেখ মুজিবুর রহমানকে পোর্ট্রে করার চেষ্টা করছে যে শেখ মুজিবুর রহমানের আগের যে শাসনামল সেই শাসনামলের মাধ্যমে তার সেই ভূমিকার মাধ্যমে 72 থেকে 75 পর্যন্ত তার যে দুঃশাসন, তার যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে যে খুন, জাসদের 30,000 মতো নেতাকর্মী খুন, তার যে দুর্ভিক্ষ। আমি আপনাকে আউট অফ নো হেয়ার একটা প্রশ্ন করি, জাস্ট কৌতূহল হচ্ছে সেই জন্য। 1986 সালে বিশ্বকাপ ফুটবল জিতেছিল আর্জেন্টিনা। আমাদের সবারই মনে আছে টিম লিডার ক্যাপ্টেন ছিলেন ম্যারাডোনা। আর কারো নাম আপনার মনে আছে? বলতে পারেন তো একজনের নাম। একটা রাষ্ট্রের একটা আমি কোনো তুলনা দিচ্ছি না, আমি যেটা বলছি যে রাষ্ট্রের জাস্ট একটা ইনস্টিটিউশন বা একটা পার্ট, জাস্ট ফুটবল খেলা, ওইটার সাথে আসলে আপনি রাষ্ট্র বিনির্মাণের সাথে জড়িত, সেটা কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা দিচ্ছি না। আমি আপনাকে এমনি প্রশ্ন করছি। না, প্রশ্নটি আপনি এমনি করছেন যে এই রাষ্ট্র বিনির্মাণে শুধু শেখ মুজিবের নামটি সবার কাছে পরিচিত থাকবে, অন্য যারা স্থপতি আছে, এই রাষ্ট্র যারা ভূমিকা আছে তাদের নামটা আসলে মানুষের স্বাভাবিক মনে থাকে না। ব্যাপারটি কিন্তু আসলে এইরকম না। এই জায়গা থেকে আসলে তারা এমন একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছে যে শেখ মুজিবুর রহমানের পরবর্তী যে শাসনামল সেটির কাছে তারা যাবে না। তারা আগের যে ইয়াটি আপনি দেখবেন যে সিরাজুল আলম খানের আমি একটা সম্পাদকীয় দেখেছি, তিনি কি করেছেন সেই 52 সালের পর থেকে 1971 7 মার্চের ভাষণ পর্যন্ত শেখ মুজিবের যে ভূমিকা সেটি লিখেছেন। সেটি লিখার পরে তিনি সরাসরি মাঝখান দিয়ে বাদ দিয়ে তিনি 75-এর যে ঘটনা পট পরিবর্তন সেখানে চলে গেছেন। এই যে দেখেন ইচ্ছাকৃতভাবে বা কোনো একটা আর্টিকুলেট ওয়েতে যে মাঝখান দিয়ে বাদ দেওয়া যাওয়া, এটা আমি যেটা বলছি আসলে আপনি যদি দেখেন বিশ্বে আসলে অনেক রাষ্ট্রপ্রধান আছে যারা ওই রাষ্ট্রের আসলে একটা রাষ্ট্র হিসেবে স্বাধীনতা
স্বাধীনতা লাভ করার জন্য বা স্বাধীন রাষ্ট্র হিসেবে বা একটা স্টেট বিল্ডিং হিসেবে অসংখ্য ভূমিকা রয়েছে। আপনি যদি দেখেন, আপনি ফ্রান্সে দেখেন, ফরাসি বিপ্লবের পর ফ্রান্স যখন পলিটিক্যালি ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা তৈরি হয়, ওই ফ্রান্সকে একটি মডার্ন স্টেট হিসেবে যিনি আসলে সেটাকে সূচনা করেন পরবর্তীতে, আপনি যদি দেখেন নেপোলিয়ন বেনাপোর্টের কথা, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে তিনি যখন ফ্রান্স স্টেটকে যখন একটা স্টেবল অবস্থায় নিয়ে আসেন, আধুনিক ফ্রান্সের একটা পদোন্নতিতে তিনি যখন ফ্রান্সকে নিয়ে আসেন, পরবর্তীতে তিনিও কিন্তু ডিক্টেটর হয়ে যান। আপনি আজকে ফ্রান্সে যান, ফ্রান্সে কিন্তু আজকে আপনি যদি ফ্রান্সের ইতিহাস দেখেন, ফ্রান্সের মানুষ এই নেপোলিয়নের যেমন তার ভালো দিকটা, স্টেট বিল্ডিংয়ের দিক থেকে একটা ফ্রান্সকে একটি মডার্ন রাষ্ট্র হিসেবে তার যে ভূমিকা সেটিও যেমন তাকে প্রশংসা করে, আবার একই সাথে ফ্রান্সের যে নেপোলিয়ন যে একনায়ক সেটিও হিসেবে সমালোচনা করে। আপনি যদি আসলে আমাদের পাশের দেশ ইন্দোনেশিয়াতে দেখেন, সেখানে মার্কোস দেখেন, তার একইভাবে তিনি কিন্তু এই ইন্দোনেশিয়ার রাষ্ট্র গঠনে তার অনেক ভূমিকা রয়েছে। তার ইতিবাচক দিকটাও যখন সেখানে মানুষ প্রশংসা করে, আবার নেতিবাচক দিকটাও কিন্তু প্রশংসা করে। বাংলাদেশে বিগত 15 বছরে এই আমাদের এখানকার ছাত্র সমাজকে যেটা শেখানো হয়েছে যে শেখ মুজিব মানেই হচ্ছে একটা এমন একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে যে আসলে তার আসলে খারাপ দিকগুলো কোনো সমালোচনা করা যাবে না। ওই জায়গা থেকে আসলে আমরা বলছি যে মানে একটা রাষ্ট্র হিসেবে তিনি চাওয়াটা তো সেটাই ছিল না মিরাজ, যে কেউ যদি তার প্রশংসা করতে চায় প্রশংসা করতে পারবে, সমালোচনা করতে চায় সমালোচনা করতে পারবে, কেউ যদি তাকে ছাড়া অন্য কাউকে প্রশংসা করতে চায় সেটাও পারবে, কেউ যদি বঙ্গবন্ধুকেই প্রশংসা করতে চায় সেটাও পারবে। এই জায়গায় তো আসবে, সেই জায়গায় পৌঁছেছে কিনা আসবো আপনার কাছে। এই জায়গাটাতে আমরা মনে করি যে সময় লাগবে, আমি আসবো। মিরাজ মিয়া, আপনারা বলছেন লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন। আচ্ছা, আপনারাই তো তাকে নিয়োগ দিয়েছেন, তিনি কি আসলে কেবলা পরিবর্তন করলেন, নাকি আপনারা নিজেদের শরীর থেকে কিংস পার্টির গন্ধ লুকোতে এখন তার সমালোচনা করছেন? আমরা আসলে যেটি বলছি, দেখেন জুলাই যে ঘোষণাপত্রটি হয়েছে, আমরা আমাদের স্পষ্ট করে বলেছি যে আমরা জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে ছাড় দিব না। ওই জায়গাটি থেকেই কিন্তু আসলে পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে সমালোচনাটি করা হয়। সেটি হচ্ছে জুলাই যে ঘোষণাপত্রটি, এই ঘোষণাপত্রটি যখন পাঠ করা হয়, একদম শেষের দিকে যদি আপনি দেখেন 26 কিংবা 27 নম্বর যে পয়েন্টটি আছে, ওখানে বলা হয়েছে যে আমাদের এই জুলাই যে ঘোষণাপত্র সহ রাষ্ট্রের যেই সংস্কারগুলো নিয়ে সব রাজনৈতিক দল একমতে আসছে, ওই সংস্কারগুলো হবে পরবর্তী নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা যেই সংবিধানটি হবে, মানে যেই সংবিধানটি সংস্কার হবে, সেখানে এটিকে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ তিনি একটি স্পষ্ট করে দিচ্ছেন যে নতুন যে সংবিধান, সেই সংবিধানটি হবে না, এবং এই যে রাষ্ট্রের যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো আসলে তিনি পরবর্তী নির্বাচিত সরকার হাতে ছেড়ে দিচ্ছেন। অথচ একইভাবে কন্ট্রাডিক্টরি এই জায়গাটাতে আবার যে আমাদের যে জাতীয় ঐক্যমত কমিশন, তিনি কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা। ঐক্যমত কমিশনের অধীনে এই যে 166টি যেই সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে যে স্প্রেডশিট পাঠানো হয়েছে, সেখানে আবার স্পষ্ট করে বলা আছে যে যেই সকল সুপারিশে সকল রাজনৈতিক দল একমত হবে, ওই সুপারিশগুলো বাস্তবায়ন কী পদ্ধতিতে হবে, ওখানে 6টা বিষয় আছে। গণভোট আছে, অধ্যাদেশ আছে, গণপরিষদ নির্বাচন আছে, নির্বাচিত সংসদ আছে। এটি কিন্তু ঐক্যমত কমিশনে এখনও আলোচনাই হয় নাই, রাজনৈতিক দলগুলোর সাথেও এগুলো নিয়ে আলোচনা হয় নাই, মীমাংসাও হয় নাই। এগুলো ধাপে ধাপে আলোচনা হবে সামনে। অর্থাৎ আপনি কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন, এই ব্যাপারটি নিয়ে এখনও আলোচনাই হয়নি ঐক্যমত কমিশনে, এটি এখনও আনডিসাইডেড। কিন্তু এখানে আপনি সভাপতি হয়ে আনডিসাইডেড রেখেছেন, কিন্তু আপনি জুলাই ঘোষণাপত্রে স্পষ্ট করে বলে দিচ্ছেন যেটি পরবর্তী নির্বাচিত সরকার এসে তারা সংবিধানটি সংশোধন করবে। এই জায়গা থেকে আমরা বলছি যে ডক্টর ইউনূস স্যার তিনি যেই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছেন, সেটি আসলে তিনি আসলে ধূলিসাৎ করছেন। এই কারণে আমরা বারবার বলছি যে জুলাইয়ের যে সনদটি আছে, এটির আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে, এবং আগামীর যে নির্বাচন, আমরা আসলে নির্বাচন বিরোধী না, সেই নির্বাচনটি ফেব্রুয়ারিতেই কেন করতে হবে? আপনি প্রয়োজনে 1 মাস আগে সেটি জানুয়ারিতে নিয়ে আসেন, কিংবা আপনি ডিসেম্বরে নভেম্বরে নিয়ে আসেন, কিন্তু এই নির্বাচনটি হবে গণপরিষদ নির্বাচন। এই জায়গাটি থেকে আমরা আসলে বলছি যে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা ছাড় দিল, জুলাই সনদের ব্যাপারে আসলে আমরা ছাড় দিতে রাজি নই, এবং এই জায়গাটি থেকে ডক্টর ইউনূস স্যারের যে সমালোচনাটি সেটি এসেছে। জি, সনদের বিষয়ে ছাড় না দিয়ে আপনারা কি করেন সেটা নিশ্চয়ই সময়ই বলে দেবে।